আমরা লিটনকে নিয়ে শুরুতে কথা বলতে চাই। 138 রানের ইনিংস, 7 নম্বরে ব্যাটিং করেছেন এবং টেল এন্ডারদের নিয়েও যেভাবে লড়াই করেছেন, একটা স্যালুট কিন্তু লিটন পেতেই পারেন। পুরো মানে রেকর্ডের লিটন বলবো নাকি কামব্যাকের লিটন বলবো, সেটা অবশ্যই সবচেয়ে বড় পাওয়া। লিটন দাস যে দারুণ ব্যাটিংটা করেছেন সেটা অবশ্যই তার জন্য বড় একটা পাওয়াই হবে। লিটন দাস 228 বল উইকেটে ছিলেন, 138 রান করেছেন, 13টা 4, 4টা 6, 60 স্ট্রাইক রেট। এমন ইনিংসই তো বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। তবে আমরা রেকর্ডের গল্প শুনবো, মানে লিটন এমন সব রেকর্ড করেছেন। আমরা যদি দেখার চেষ্টা করি শেষ 5 বছরের টেস্টের লিটন কত রান করেছেন, তাহলে আমরা বুঝবো যে শেষ 5 বছরের টেস্টের লিটন ম্যাচ খেলেছেন 28, রান করেছেন 2000-এর বেশি, মানে 28 ম্যাচে রান করেছেন 2033। তার ব্যাটিং গড় 44.19, 50 করেছেন 13টা, সেঞ্চুরি 4টা। তার এখানে সেরা হচ্ছে 141 রানের। শুধু উইকেট কিপার পরিচয়ে শেষ 5 বছরে লিটন কি করেছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। শেষ 5 বছরে লিটন দাস দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন, মানে ওয়ার্ল্ড ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান 1639 রান। তার ব্যাটিং গড় কমপক্ষে 1000 রান করেছেন, তাদের মধ্যে সেরা 48.20 তার ব্যাটিং গড়। এই সময়ে উইকেট কিপার ব্যাটার লিটন সর্বোচ্চ 3টা সেঞ্চুরি, সর্বোচ্চ 11টা 50। এই রেকর্ডগুলো বলে দেয় শেষ 5 বছরে অন্তত রান পরিসংখ্যান হিসেবে লিটন উইকেট কিপার হিসেবে দুনিয়ার সেরা। কোন জায়গাটায় লিটন আসলে অন্যদেরকে ছাড়িয়ে যাচ্ছেন? টেম্পারমেন্টের কথা আমরা বলি যে অনেকটা ওয়ানডে বা টি20 স্টাইলের টেস্টেও তিনি ব্যাটিং করেন, ওই স্ট্র্যাটেজিটা কি তার সফলতার মূল কারণ কিনা? ফার্স্ট টেস্টে আমরা দেখেছি যে 50টা তিনি করেছেন, 52 বলে সম্ভবত 50 করেছেন। আজকেও যখন মেহেদী হাসান মিরাজ অ্যাগ্রেসিভ রোল প্লে করছিলেন, তখন কিন্তু তিনি তাকে বদলে নিয়েছিলেন। তখন কিন্তু তিনি দেখা গেছে যে ফার্স্ট সেশনে প্রায় 29-30 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, পরে গিয়ে সেটা কাভার আপ করেছেন। ওই কারণেই কি আসলে লিটনের টেম্পারমেন্টটা খানিকটা বদলে যাচ্ছে কিনা? অবশ্যই। আর এমন দিনে আপনার যখন 26 রানে 6 উইকেট পড়ে যাবে, খুব বেশি দরকার নেই তো আপনার অ্যাটাকিং ক্রিকেট খেলার দরকার কি? আপনি যে বলটা খুব ভালো বল হলে আপনি তাকে রেসপেক্ট করবেন, আর যদি অতি খুব সাধারণ বল হয় সে বল আপনি অ্যাটাকিং করবেন। লিটন দাস একদম পারফেক্ট টেস্ট ইনিংস যাকে বলে ঠিক সেই ইনিংসটাই খেলেছেন। আর মিরাজের সঙ্গে মানে 30 রানের কমে 5টা উইকেট পড়ে যাওয়া, এমন যে কোনো ইনিংসের মধ্যে এই প্রথম ক্রিকেট দুনিয়া 150 রান পেরোনো কোনো একটা পার্টনারশিপ দেখলো, সেটাও লিটন মিরাজ জুটির কল্যাণ। অবশ্যই এমন দিনে অনেকটা ক্রেডিটই লিটনের পাওয়া। এবং চাপ কিন্তু তার উপর ছিল। শেষ জুটি ছিল লিটন এবং মিরাজের, এবং শেষ জুটিতে ফলন এড়ানোর চাপটা ছিল। মিরাজ আউটস্ট্যান্ডিং সঙ্গ লিটনকে দিয়েছেন, তবে মিরাজ যখন আউট হয়েছেন তখনও কিন্তু অনেকটা সময় বাকি ছিল, টেল এন্ডারদের নিয়ে লড়াই করতে হতো। তাসকিন সঙ্গ দিতে পারেননি। হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছেন সেটাও কিন্তু লিটনকে অনেকখানি আত্মবিশ্বাস দিয়েছে। হাসান মাহমুদকে তিনি স্ট্রাইক দিয়েছেন, এবং একজন প্রপার টেল এন্ডার ব্যাটসম্যান হিসেবে হাসান মাহমুদ কিন্তু লিটনকে ওই পার্টনারশিপটা বিল্ড করতে সহায়তা করেছেন। একদম, মানে অনেকে কমেন্ট করছিলেন বা আমি নানান জায়গায় দেখছিলাম যে ওই যে প্যাট কামিন্স আর গ্লেন ম্যাক্সওয়েলের ওই দারুণ রেকর্ডটা যে রয়েছে, মানে সে এতগুলো বল খেলবে, 50-এর বেশি বল কে ধারণা করেছিল? বাংলাদেশে যখন মেহেদী হাসান মিরাজ আউট হয়েছিল তখন মনে হচ্ছিল যে দ্রুত বাংলাদেশ অল আউট হয়ে যাবে। তবে হাসানের এই দারুণ ইনিংসটার 50 পেরোনো বল যে তিনি খেললেন, তার ফলে কিন্তু লিটন দাসও অনেকটা ভালো সঙ্গ পেয়েছেন, সেঞ্চুরি পেয়েছেন, শেষ পর্যন্ত তো 130 পার করলেন। দুজনের 69 রানের পার্টনারশিপ। আপনি হাসান মাহমুদের 13 রান দেখলে হয়তো ভাববেন 13 রান খুব একটা ভূমিকা রাখে না, তবে 69 রানের পার্টনারশিপে লিটন যে সাপোর্টটা পেয়েছেন হাসান মাহমুদের কাছ থেকে, সেটাই কিন্তু বাংলাদেশের লিডটাকে মাত্র 12 রানে কমিয়েছে। এবং লিডটা যদি 70 রানের হতো, সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু চড়ে বসার একটা সুযোগ পেত। তা তো বটেই। এই লিড যে কম হওয়ার ফলে আমার মনে হচ্ছে এখানে হাসানকে আমরা একটু ক্রেডিটটা দেওয়া উচিত। 51টা বল খেলেছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই সময় যদি এই সাপোর্টটা না পেত লিটন, তাহলে কিন্তু তার ওই সেঞ্চুরিটা করা হতো না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.